Hello dear student, I am B.M. Mizanur Rahman, Assistant Teacher Science, KDRK Secondary School, Lohagarnorail. Welcome to our continuous online class. Dear student, today I will discuss about voice and voice change, active to passive. So, at first you have to know what is voice. Dear student, look at the picture and I will write you a definition of voice. So open your khata and write it. Voice is the form. Voice is the form of verb in a sentence whether the subject act or acted upon or is acted upon. So dear student, voice is the form of verb in a sentence whether the subject act or is acted upon. অর্থাৎ ভার্বের যে রূপ সাবজেক্টটি বাক্যে সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ না নিষ্ক্রিয় অর্থাৎ প্যাসিভ তা নির্দেশ করে তাকে ভয়েস বা বাক্য বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানতে পারছি যে ভার্বের যে রূপ সাবজেক্টটি বাক্যে সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে সেই রূপটিকে বলা হচ্ছে ভয়েস বা বাচ্য। যেমন আমরা একটা উদাহরণ জেনে নিই। ফর এক্সাম্পল, আই ইট এ ম্যাঙ্গো, আমি একটি আম খাই। এখানে এই বাক্যে এই যদি সাবজেক্ট আই হচ্ছে এখানে সাবজেক্ট, তোমরা জানো এই কাজটি সম্পন্ন করছে যে সে হচ্ছে সাবজেক্ট, আই এখানে সাবজেক্ট। এই ইট খাওয়া, করা যাওয়া খাওয়া, তোমরা এটা জানো, এটা হচ্ছে একটা ভার্ব। এ ম্যাঙ্গো একটি আম, একটা ম্যাঙ্গো খাওয়া হচ্ছে একটা আম খাচ্ছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিন্তু আমরা চিনতে পারছি, নির্দিষ্ট করতে পারছি। আমি একটি আম খাই, দেখো এই বাক্যে এটা কিন্তু সাবজেক্ট সক্রিয়, নিজে কিন্তু এই আম খাওয়ার কাজটি করেছে, এই জন্য এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। এটা যদি আমরা এভাবে লিখি, এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, একটি আম আমার দ্বারা খাওয়া হয়। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। এক্ষেত্রে এ ম্যাঙ্গো অর্থাৎ যে অবজেক্টটা কিন্তু এই কাজটি সম্পন্ন করছে, অর্থাৎ এই কর্মটা কিন্তু বাচ্চার প্রাধান্য পাচ্ছে, কর্ম প্রাধান্যটা বেশি পাচ্ছে, একটি আম আমার দ্বারা খাওয়া হয়। অর্থাৎ এই বাক্যের ক্ষেত্রে খেয়াল করো যে এটা হচ্ছে একটা কর্মবাচ্য, এটা হচ্ছে একটা কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা কাজটি করেছে, এই যে পার্সন, তাই না? আমি আমটি খাই, একটি আম আমার দ্বারা খাওয়া হয়। তাহলে এটা থেকে আমরা সামনে থেকে আমরা কি বুঝতে পারছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তোমরা কিন্তু এটা জানো সবাই, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি বলতে পারছি, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাহলে কি বলো, ভয়েস দুই প্রকার, যথা আমরা বলতে পারছি যে অ্যাক্টিভ ভয়েস এবং
প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যখন কর্তা নিজে কাজটি করছে, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ, হোয়েন সাবজেক্ট ইজ অ্যাক্টিভ তখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হোয়েন সাবজেক্ট ইজ প্যাসিভ যখন অ্যাক্টেড আপন, সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন দ্য অবজেক্ট, তখন অবজেক্টের কাজটি করতেছে, অবজেক্ট হয়ে কাজটি করে দিচ্ছে, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারছি যে ভয়েস কাকে বলে। ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব ইন এ সেন্টেন্স ওয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্ট অর অ্যাক্টেড আপন। যখন সাবজেক্ট এখানে অ্যাক্টর, সাবজেক্ট যেখানে কাজটা করতেছে বা ডুয়ার হয়, সাবজেক্ট যদি ডুয়ার হয় অর্থাৎ এই কাজটা করে থাকে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্টটা যদি অ্যাক্টেড আপন হয় তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার জানতে পারলাম যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বা ভয়েস কাকে বলে। ভার্বের যে রূপ সাবজেক্টটি বাক্যে সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বা বাচ্য বলে। বাচ্য অর্থাৎ কথা, কোনো বক্তা নিজে যদি কোনো কাজটি করে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা যদি নিজে কাজটি না করে কর্মের কাজটি তার দ্বারা সম্পাদিত হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার কিন্তু অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস জানতে পারলাম। এখন আমরা এই যে ভয়েস চেঞ্জ কীভাবে করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা আমরা জানবো। ট্রান্সফরমেশন অফ অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। তাহলে প্রত্যেকে আমরা খাতা কলম নিয়ে এখন আমরা কিছু নিয়ম শিখব। এই রুলস তোমাদের জন্য জানা খুবই জরুরি, কারণ এইটা কিন্তু তোমাদের 6 to 10 তোমাদের মাধ্যমিক পর্যায়ে যে ইংরেজি বিষয় আছে সেখানে কিন্তু এই অংশ থেকে প্রশ্ন বারবার এসে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন জানবো যে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে এই যে বাচ্যের পরিবর্তন কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য যেটা আমরা বলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর আমরা করব। তাহলে প্রথমে তোমাদের আসে এটা কিন্তু একটা বাক্যের যে ভার্বের ফর্ম সেন্টেন্সের মধ্যে, সেটা আমরা শুরুতে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ ওয়ান অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি একটা অবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি আমরা সেটা নিয়ে এখন আলোচনা করছি। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম আই ইট এ ম্যাঙ্গো, স্টুডেন্ট শুরুতেই কিন্তু আমরা বলেছি আই ইট এ ম্যাঙ্গো। এই যে দেখো এটা কিন্তু আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, এ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে অ্যাক্টিভ ভয়েসে যে তোমাদের দেওয়া আছে আমরা যেটাকে ধরে নিচ্ছি, এটা এখানে আছে আই ইট এ ম্যাঙ্গো। এটা যদি আমরাকে প্যাসিভে এটা রূপান্তর করতে চাই তাহলে কি হবে দেখে না একটু। প্যাসিভ যখন আমরা করছি তাহলে আমরা কি বলছি এ ম্যাঙ্গো, অবজেক্টটাকে আমরা আগে নিচ্ছি, এ ম্যাঙ্গো ইজ এ ভার্ব আনছি আমরা, দেখো ইজ ইটেন বাই মি। একটি আম আমার দ্বারা খাওয়া হয়, উদাহরণটি আমি তোমাদের কাছে আগে দিয়েছি। দেখো এখানে একটা অবজেক্ট এ ম্যাঙ্গো একটি অবজেক্ট এখানে আছে, এই জন্য আমরা কিন্তু এটাকে করছি। আমি একটা উদাহরণ দিচ্ছি দেখে না একটু প্রিয় শিক্ষার্থীরা। আমরা যে ভয়েস চেঞ্জটা করছি উইথ ওয়ান অবজেক্ট, আমরা টু অবজেক্টেরগুলো করব, কিন্তু আমরা খেয়াল করি যে কীভাবে এই ভয়েস চেঞ্জটা করবো আমি সেই নিয়মটা নিয়ে তোমাদের আলোচনা করছি। তার আগে তোমরা কিছু উদাহরণ দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাক্টিভ শি ইজ ডুইং ম্যাথ, সে অঙ্ক করতেছে। এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে ম্যাথ ইজ being done by her. Here one object math, they
they have a they have gone a student, they are playing cricket. Here we have some, I give some example of assertive sentence with on object. Here on object cricket. Cricket is being played by them. Here they is converted into them. So this is the passive form of this sentence. So there we have a rules to do so. Please retain the rules here. অ্যাক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখে নিই। সাবজেক্ট পেয়েছি, অবজেক্ট পেয়েছি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট, এবং যখন আমরা এটাকে প্যাসিভে পরিবর্তন করছি তখন কি হচ্ছে দেখে নাও। যখন আমরা এটাকে প্যাসিভ করছি কি হচ্ছে, এই অবজেক্টটি হয়ে যাচ্ছে সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব আছে, বি ভার্ব টেন্স অনুসারে আমরা লিখবো, টেন্স অনুসারে এই বি ভার্বটা আসছে এবং এর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আসছে এবং এই সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে। একটু খেয়াল করি আমরা যে এই যে অ্যাক্টিভ হয়েছিল সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, আমরা যখন এটাকে প্যাসিভ ফর্মে করেছি, এই দেখো এই যে অ্যাক্টিভের যে অবজেক্টটা ছিল এ ম্যাঙ্গো, দেখো প্যাসিভ এই ম্যাঙ্গোটা আগে চলে এসেছে, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হয়েছে এবং একটা বি ভার্ব তোমরা জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল, তাই না, এগুলো তোমরা জানো। তাহলে এই যে বি ভার্ব একটা ইজ আসছে, যেহেতু একটা প্রেজেন্ট টেন্স এই জন্য অ্যাম, ইজ, আর বসছে। যদি এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ইজ বিং, অ্যাম বিং, আর বিং, তাই না, ওয়াজ বিং, ওয়ার বিং ইত্যাদি বসবে। এবং যদি সেটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হয় শ্যাল বি, উইল বি ইত্যাদি বসবে। তাহলে টেন্স অনুসারে কিন্তু আমরা এটা বসাবো, তোমরা এই রুলসটা জানো। এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল দেখো ইট আছে, ভার্ব হয়ে গেল ইটেন, এবং এই অনুসারে কি ভার্ব আছে এবং অবজেক্টটার সাবজেক্ট হবে বাই মি। এই যে সাবজেক্টটা ছিল চাই, এটা হয়ে গেল মি এবং আগে একটা বাই বসেছে, তাই না। তাহলে এইটা হচ্ছে তোমাদের জেনারেল রুলস, যেটা আমরা যে রুলস অনুসারে এটা করছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ অন অবজেক্ট যখন হবে তখন কিন্তু আমরা এই সেন্টেন্স এভাবে পড়তে পারছি। আমরা দেখছো কন্টিনিউয়াস বলে যে দে আর প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। কন্টিনিউয়াস সেন্টেন্স যখন আসবে তোমাদের কন্টিনিউ, তখন আমরা বিং বসাবো, যে ভার্বের সাথে একটা বিং। এবং যদি সেটা পারফেক্ট হয় তাহলে আবার বিন, বি ডাবল এন বিন। তখন পারফেক্টলি আমরা করব, তখন সেটা করব বিন, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন ইত্যাদি আমরা বসাবো। তাহলে এই যে পারফেক্ট টেন্সের আমি একটা উদাহরণ তোমাদের সাথে দিচ্ছি। শি হ্যাজ কট এ বার্ড, শি হ্যাজ কট এ বার্ড, সে একটি পাখি ধরলো। তাহলে একটা অবজেক্ট এখানে আছে এ বার্ড, অবজেক্টটা আমরা রুলস অনুসারে কিন্তু সাবজেক্টটা না, অবজেক্টের সাবজেক্ট হলো বি বার। এখানে কি আছে দেখো তো, এবার হ্যাজ, এখানে হ্যাজ আছে দেখো, এবার হ্যাজ। এটা যেহেতু পারফেক্ট টেন্স আমরা করবো বিন, হ্যাজ বিন। ক্যাশ, কট, কট, কট এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই, সি থাকলে হয়ে যাচ্ছে হার। তাহলে সে একটি পাখি ধরলো, এবার হ্যাজ বিন কট বাই হার। তাহলে এটা হচ্ছে এই যে আমরা প্যাসিভ ভয়েসে করছি, আমরা কিন্তু রুলস অনুসারে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ অন অবজেক্ট আমরা করলাম। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ অন অবজেক্টের জায়গায় আমরা টু অবজেক্ট যেটা থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করি।
তোমাদের পরীক্ষায় টু অবজেক্ট থেকেও কিন্তু তোমাদের পরীক্ষা এসে থাকে। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই আমরা আসি, সেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের এই রুলসগুলোকে তোমাদের জানতে হবে। এবং এই যে কোন টেন্সে কি হচ্ছে, তাই না, এই টেন্সের যে পরিবর্তন হচ্ছে, ভার্বের পরিবর্তন, তোমার কিন্তু টেন্সের ভালো জ্ঞান না থাকলে কিন্তু এটা করতে অসুবিধা হবে। এটা টেন্সটা তোমরা কিন্তু আগে শিখে নিয়েছো, তাই না? তাহলে আমরা এখন যেটা আলোচনা করছি, অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ টু সাবজেক্ট। মিস্টার মিজান teaches us English. তোমরা বলছো যে জনাব মিজান আমাদেরকে ইংরেজি শেখায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট আছে মিস্টার মিজান, টিচেস আস ভার্ব টিচেস, তাই না, আস এখানে অবজেক্ট অন, আর এই যে ইংলিশ এখানে অবজেক্ট টু। সো ডিয়ার স্টুডেন্ট, I will discuss with you assertive sentence with two objects. There are two objects here, us and English. So dear student, if your question having two object, one object is called personal object and other is called retained object. So here us, this is personal object, personal object, আর এই ইংলিশ এখানে হচ্ছে রিটেইনড অবজেক্ট। সো you have identified personal object and retained object. So in case of two object, personal object is preferred for subject. আমরা অলওয়েজ পার্সোনাল অবজেক্টটাকে বেশি প্রিফার করব, another object is retained object. So if you has completed by two ways of this in passive form, you have no mistake. So you preferred only personal object. Now we will complete this sentence in passive form. Us, we are taught, teach থেকে আসলো taught, ভার্ব রিটেইন, ভার্ব এখানে বসে যাচ্ছে, রিটেইনড অবজেক্ট। উই আর টট ইংলিশ বাই মিস্টার মিজান, দিস ইজ পার্সোনাল অবজেক্ট। ইংলিশ ইজ টট আস বাই মিস্টার Mijan. Two sentence is right because the sentence has two object. One object us, প্রথমে এসে কি হয়েছে, সাবজেক্ট কি হয়েছে উই, উই ভার্ব আসছে এখানে ওর সাথে আর, টট টিচ থেকে আসলো টট। ইংলিশ দ্বিতীয় অবজেক্টটা দেখো তার জায়গায় বসে গেছে বাই মিস্টার মিজান। এবার ইংলিশে যদি আমরা করি, ইংলিশ ইজ taught us, দেখো us এখানে বসে গেছে, retained object here by Mr. Mijan. So if your question paper, the sentence having two object, so you have to change this sentence to active to passive by this way. So you can prefer this personal object here. So Sharmin, your student, let's look at the board, gave me a pen. শারমিন আমাকে একটি কলম দিল। হ্যাঁ, শারমিন সাবজেক্ট, গেভ ভার্ব, মি অবজেক্ট অন, a pen object 2. So we can follow these rules, active to passive. Me, I, was, we gave, the verb past tense, I was given a pen, retained object, a pen by Sharmin. A pen was given me
by Sharmin. So I was given a pen by Sharmin and a pen was given me by Sharmin. And I was given a pen by Sharmin and a pen is given me by Sharmin. Here are two objects and two passive sentence here, but personal object is preferable, more preferable. So dear student, I will discuss about the voice change of assertive sentence. Now I will discuss the change of voice change of imperative sentence. We are discussing about voice change from active to passive. Now I will discuss about the voice change of imperative sentence. Dear students, you know the definition of imperative sentence. If the verb is active voice, express, order, adesh, request, অনুরোধ, advice, পরামর্শ, etc., the word let is usually placed at the beginning of the passive voice and be is used before verb past participle of the verb. So if the verb is active voice, express, order, request, advice, etc., the word let is usually placed at the beginning. অর্থাৎ যদি আদেশ অনুরোধ উপদেশ বোঝাতে আমরা অ্যাক্টিভ ভয়েসে আদেশ অনুরোধ বোঝায়, তাহলে লেট শব্দটা আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে বি বসাতে হবে। তাহলে আমাদের লেট দিয়ে কিন্তু শুরু করতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। স্টুডেন্টস, ইউ নো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ থাকে, অর্থাৎ তাদের ভাষায় ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। কিন্তু আমার এই ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এখানে কোনো নির্দেশ করার সাবজেক্টটা উজ্জ আছে, এটাকে যখন আমরা করবো এটা আদেশ করা হচ্ছে, তাই না? আমরা প্রথম সেন্টেন্সে বলেছি কি লেট আগে আনতে হবে। ইউর লেট is placed at the first beginning word let. The work, let the work do থাকলে কি হবে? done. Let the work be done. Let the work be done. তাহলে এই যে এটা আমরা পড়ছি ইম্পারেটিভ সেন্টেন্সে, দেখো উদাহরণ নাম্বার 1, ডু দ্য ওয়ার্ক, let the work be done. দ্বিতীয় একটা উদাহরণ আমি তোমাদের বলছি যে ওপেন দ্য ডোর, let the door be opened. স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ শুরুতে কি আসতেছে? লেট আসতেছে। এরপর দেখো দি ওয়ার্ডটা বসে যাচ্ছে, বি আসতেছে, একটা নতুন ওয়ার্ড বি, এবং ভার্বের কি বসছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ভিপিপি, এবং এখানে বি আসছে নতুন এবং লেট শব্দটি আসছে। তাহলে এভাবে দেখা যাচ্ছে আমরা আদেশ উপদেশ বা অনুরোধ বোঝাতে আমরা কিন্তু লেট এনে কিন্তু আমরা করতে পারি যে লেট শব্দটা নতুন আসবে, বিটা নতুন আসবে এবং ভার্বটা কি বুঝবে? বলতো পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝবে এভাবে। তাহলে আমরা যদি দেখি যে আদেশ উপদেশ বলতে অ্যাক্টিভ ভয়েসে তোমার কি হচ্ছে? আবার লেট দাও, এটা প্রকাশ করতে পারছি। অ্যানাদার রুলস, ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ প্লিজ, যদি কোনো সেন্টেন্স প্লিজ দিয়ে শুরু হয়, ইউ আর রিকোয়েস্টেড টু ইজ ইউজড ইন প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে ইউ আর রিকোয়েস্টেড টু এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা দেখি উদাহরণটা, যদি প্লিজ দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে করব? আমরা বলেছি প্লিজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আবার ইউ আর রিকোয়েস্টেড টু এটা আমরা বসাবো। আমরা লিখি প্লিজ ডু দ্য ওয়ার্ক, অনুগ্রহ করে কাজটি করো। এই প্লিজ শব্দটির কারণে আমরা কি বলেছি? কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু ডু
দ্য ওয়ার। তাহলে আমরা কি বলছি যে যা প্লিজ থাকলে আমরা কি বলতে পারতেছি, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। দেখো প্লিজের পরের অংশ ডু দ্য ওয়ার্ক ওর কিন্তু বসে যাচ্ছে, এবার কি ডু দ্য ওয়ার্ক। প্লিজ ডোন্ট স্মোক, প্লিজ ডোন্ট স্মোক, অনুগ্রহ করে ধূমপান করো না। এখানে প্লিজ শব্দটা আছে বলে আমরা কি লিখবো বলতো, ইউ আর রিকোয়েস্টেড নট টু, এই যে নট আছে ডোন্ট, এটা নট টু স্মোক, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক, অর্থাৎ ধূমপান না করার অনুরোধ রইল। তাহলে স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আমরা আগে দেখলাম যদি আদেশ উপদেশ অনুরোধ বোঝায় এবং ওই সেন্টেন্সটাকে আমরা লেট দ্বারা শুরু করব এবং বি আনবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে ওই বিটা বসাবো। আর যদি প্লিজ দেওয়া হয় তাহলে দেখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি অংশটা বসে যাবে। আর যদি নট থাকে তাহলে আগে ইউ আর রিকোয়েস্টেড নট টু, অর্থাৎ ওই টুর আগে এটা নট বসাতে হবে। তাহলে তোমরা কিন্তু এই যে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়মটা জেনে গেলে। এখন আবার জানবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়মটা আমরা একটু দেখে নিই। Student, we are discussing about voice change. If the interrogative sentence begins with auxiliary verb am, is, are, was, are, or do, the process of passive change into assertive first, then into interrogative. যদি auxiliary verb দিয়ে অথবা ডু দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ওই সেন্টেন্সটাকে কী করতে হবে, অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, তার প্যাসিভ করতে হবে এবং অবশ্যই তাকে প্রশ্ন, অর্থাৎ প্রশ্নর যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্মও কিন্তু ইন্টারোগেটিভ হবে, এটা আমাদের খেয়াল রাখতে। আমরা দেখি এটা, আমরা একটা উদাহরণ নিই। ডু ইউ সি দ্য বার্ড, ডু ইউ সি দ্য বার্ড, তোমরা কি পাখিটি দেখেছো বা তুমি কি পাখিটি দেখেছো? তাহলে এখানে আমরা এটাকে অ্যাসার্টিভ করি, ইউ সি দ্য বার্ড, আমরা এটাকে করলাম হচ্ছে অ্যাসার্টিভ। এখন তুমি অ্যাসার্টিভের নিয়ম অনুসারে এটাকে প্যাসিভ করতে পারছো, দ্য বার্ড ইজ সিন বাই ইউ, এটাকে করতে পারলে প্যাসিভ। এবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, ইজ দ্য বার্ড সিন বাই ইউ, তাহলে আমরা বলতে পারছি ইজ দ্য বার্ড সিন বাই ইউ, তুমি কি তাহলে পাখিটি দেখতে? ইজ দ্য বার্ড সিন বাই ইউ, তাহলে ডু ইউ সি দ্য বার্ড হবে ইজ দ্য বার্ড সিন বাই ইউ। Another example for your better or clear conception, did you see the bird? Did you see the bird? তুমি কি পাখিটি দেখেছিলে? তাহলে এটা যদি আমরা কে প্রথমে অ্যাসার্টিভ করি কি বলবো, ইউ স, ডিড আছে এখানে, এই জন্য আমরা একটা স দি বার্ড, এটাকে আমরা অ্যাসার্টিভ করলাম। এখন আবার এটাকে প্যাসিভ করি, দ্য বার্ড আগে নিয়ে আসলাম, ওয়াজ সি থেকে স, সি স সিন বাই ইউ। তাহলে এটাতে আমরা সাবজেক্টটা আগে আনি, ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ, তোমার দ্বারা কি পাখিটি দেখা হয়েছিল? তাহলে আমরা কি বলতে পারছি যে ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ,
তাহলে এই যে ডিড ইউ সি দ্য বার্ড, আমরা কি বলছি ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ। ডিয়ার স্টুডেন্ট, যখন অক্সিলারি ভার্ব এবং ডু থাকতেছে বা ডিড থাকতেছে তখন আমরা সেক্ষেত্রে কি করছি যে এই যে প্রথমে একটা অ্যাসার্টিভ পরিবর্তন করছি এবং তারপর সেটাকে আবার কোশ্চেন ফর্মে নিয়ে আমরা কিন্তু প্যাসিভটা করতে পারছি। তাহলে শিক্ষার্থীরা যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? যদি ডাব্লিউএস থাকে, হোয়াট, হুইচ, হাউ, হুম, হুম ইত্যাদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করব আমরা একটু দেখে নিই। তাহলে যদি if the interrogative sentence begins with WS or it can be directly changed into, এটাকে ডাইরেক্টলি চেঞ্জ into প্যাসিভ ফর্ম, ডাইরেক্টলি আমরা পাঠাতে পারবো who taught you English, who taught you English, কে তোমাকে ইংরেজি শিখিয়েছে। by whom, who থাকলে আমরা বসাতে পারছি by whom were you taught English। দেখো প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে যে by whom were you taught English। আমরা দ্বিতীয় একটি উদাহরণ নিই। শিক্ষার্থীরা, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও। হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ দেখো বসে যাচ্ছে, বুক ইজ ওয়ান প্লাসে ওয়ান্টেড হয়ে গেল বাই ইউ, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে এভাবে কিন্তু আমরা এই ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারগেটিভগুলো করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সাথে আজকে যে ভয়েস চেঞ্জগুলো করলাম এটা তোমাদের প্রতি কিন্তু এই রুলসগুলোর মধ্যে কিন্তু সচরাচর মাধ্যমিক সেক্টরে এসে থাকে। আরও কিছু ভয়েস আছে, কিউসি প্যাসিভ ভয়েস, কর্ম কর্তৃপক্ষের যে ভয়েসগুলো আছে সেটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখে নেব।